তারপরে যেটা হয়েছিল যে আমি তাহলে বুঝেছিলাম কি মেটাল সারফেসের উপর লাইট পড়লে মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্টেড হয়, তোমরাও সেটা বুঝছো। এবার আমি পড়ে বাড়ি যখন ফিরছি তখন দুপুরবেলা ছিল, বাসে করে বাড়ি ফিরছি। আমি ভাবছি কি যে বাসটাও তো একটা মেটাল দিয়ে তৈরি, এর ওপরেও তো লাইট পড়ছে, সানলাইট পড়ছে, তাহলে এখান থেকেও ইলেকট্রন ইজেক্ট হচ্ছে এবং দীর্ঘদিন এটা চললে কি হবে, আস্তে 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 শিটগুলো পাতলা হতে থাকবে, মেটালটা পাতলা হতে থাকবে, ইলেকট্রন যদি বেরিয়ে যেতে থাকে এবং একটা সময় বাসটা ভেঙে পড়বে। এবং মা বাবা পড়তে বসতে বলছে, একবার বললেই কি বসে যাও? তা নয়, কারণ আমি তো আচ্ছা আচ্ছা এটা দেখে নিই, এটা শেষ করে বসছি। একবার বলছে, দুবার বলছে, তিনবার বলছে, তারপর কি হয়? তারপরে হিট এনার্জি ট্রান্সফার হয়। সেটা লাঠির ফর্মে হতে পারে, সেটা হাতের ফর্মে হতে পারে, বেলুন চাকি যে কোনো দিয়ে হতে পারে। হিট ট্রান্সফার যখনই হবে তখন তুমি সেখান থেকে উঠে পড়তে বসবে। আয়নাইজেশন এনার্জি কথাটা এখানে ভুল হবে। কেন? তার কারণ হচ্ছে আয়নাইজেশন এনার্জির ডেফিনেশন আমরা গ্যাসে আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট পড়েছিল। টর্চ নিয়ে এসে টর্চ লাইট মেরে মেরে তুমি ওই ইটের টুকরোটাকে সরানোর চেষ্টা করছো, হবে? এবং সেই জিনিসটা হার্জ 1887-এ এক্সপ্লেন করতে পারলেন না যে একটা ওয়েভ লাইট, যে যার মধ্যে শুধুমাত্র কোনো পার্টিকেল নেচার নেই, তার মধ্যে শুধু ওয়েভ নেচার রয়েছে, সে কি করে একটা পার্টিকেলকে ডিসপ্লেস করতে পারছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর। তোমাদের ইউটিউব চ্যানেল, আমি তোমাদের অভিজিৎ স্যার। আজকে যে রিভিশন সিরিজ আমাদের চলছিল অ্যাটমিক স্ট্রাকচারের, তার লেকচার 4-এ আছি। আজকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে পড়বো। ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং নিউমেরিক্যালসও আসে এখান থেকে। চলো স্টার্ট করা যাক তাহলে। দেখো, ফটো ইলেকট্রিক এফেক্টের প্রথম যে অবজারভেশন সেটা 1887-এ হার্জ নামক একজন সায়েন্টিস্ট করেছিলেন। তোমরা হার্জ ইউনিট পড়ো, সেকেন্ড ইনভার্স যেটা হয়। হার্জ তিনি প্রথম অবজার্ভ করেন। তিনি দেখেন যে যদি কোনো মেটাল সারফেসের ওপর লাইট ফেলা হয় তাহলে সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে এবং সেই ইলেকট্রনগুলোকে আমরা বলি ফটো ইলেকট্রন। এবং জানো তোমরা যে ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিটে কারেন্ট ফ্লো করে, ফলে সেখানে একটা কারেন্ট ফ্লো দেখা যাচ্ছিল, সেটাকে উনি নাম দিলেন যে ফটো কারেন্ট। দেখো উনি কি বলছেন, যে বলছে হোয়েন লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির লাইট যখন স্ট্রাইক করছে মানে মেটাল সারফেস। কেন মেটাল সারফেস? কেন মেটাল সারফেস? তার কারণ হচ্ছে মেটালের কি হয়, ইলেকট্রো পজিটিভ হয়, সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাই বলছে যে একটা পার্টিকুলার সার্টেন ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট নয়, সার্টেন ফ্রিকোয়েন্সির লাইটকে যদি মেটালের ওপর ফেলা হয় তখন ইলেকট্রনস আর ইজেক্টেড ইমিডিয়েটলি। দিস ইলেকট্রনস আর কল্ড ফটো ইলেকট্রন and the current flows due to electron movement is called photocurrent and the phenomena is known as photoelectric effect. এই এফেক্টটাকে আমরা বলি photoelectric effect। দেখো এক্সপেরিমেন্টে কি ছিল, এক্সপেরিমেন্টে যদি দেখো তাহলে দেখবে যে এখানে একটা টিউব রয়েছে, এখানে একটা মেটাল রাখা রয়েছে, এদিক থেকে লাইট ফেলা হচ্ছে। লাইট যখনই ফেলা হচ্ছে এখান থেকে ইলেকট্রন রাইট থেকে লেফটের দিকে আসছে, ইলেকট্রন ফ্লো করা শুরু করছে। এবং যেহেতু এটা একটা ডিটেক্টর এবং ইলেকট্রন যেহেতু এখানে ফ্লো করছে তার অপোজিটে কারেন্ট ফ্লো হবে, তখন এখানে অ্যামিটার বসিয়ে সেই কাঁটাটা দেখা যাচ্ছিল সরে যাচ্ছিল, তার মানে এখানে কারেন্ট ফ্লো হচ্ছিল। যখন একটা মজার কথা বলি, যখন আমি প্রথম পড়ি এটা, তখন স্যার যখন এরকমভাবে বুঝিয়েছিলেন, তারপরে যেটা হয়েছিল যে আমি তাহলে বুঝেছিলাম কি মেটাল সারফেসের ওপর লাইট পড়লে মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্টেড হয়, তোমরাও সেটা বুঝছো। এবার আমি পড়ে বাড়ি যখন ফিরছি তখন দুপুরবেলা ছিল, বাসে করে বাড়ি ফিরছি। আমি ভাবছি কি যে বাসটাও তো একটা মেটাল দিয়ে তৈরি, এর ওপরেও তো লাইট পড়ছে, সানলাইট পড়ছে, তাহলে এখান থেকেও ইলেকট্রন ইজেক্ট হচ্ছে এবং দীর্ঘদিন এটা চললে কি হবে, আস্তে 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 শিটগুলো পাতলা হতে থাকবে, মেটালটা পাতলা হতে থাকবে, ইলেকট্রন যদি বেরিয়ে যেতে থাকে এবং একটা সময় বাসটা ভেঙে পড়বে। এবং কিছুদিন আমার এটাই মাইন্ডে চলতে থাকে, সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেলটা তো আস্তে আস্তে তাহলে পাতলা হয়ে যাচ্ছে, গাড়িগুলো আস্তে আস্তে যে কোনো মেটাল যদি লাইটের সারফেসে সামনে রাখা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন ইজেক্টেড হবে। পরের উইকে যখন আমি কোশ্চেন করলাম স্যারকে, তখন একটা কথা স্যার বললেন যে এই এক্সপেরিমেন্টটা কোথায় হয়েছিল, এক্সপেরিমেন্টটা ইন ভ্যাকিউমে হয়েছিল।
ভ্যাকুয়াম অবস্থা, সব জায়গায় কিন্তু নয়। দেখো ভ্যাকুয়াম চেম্বার, এখানে একটা লেখা নেই, কিন্তু ভ্যাকুয়াম চেম্বারে এই জিনিসটা হয়েছিল। ভ্যাকুয়াম চেম্বারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মেটাল সারফেসের ওপর ভ্যাকুয়ামে যদি লাইট ফেলা হয় তাহলে মেটালের সারফেস থেকে ইলেকট্রন ইজেক্টেড হয়। তাকে আমরা ফটো ইলেকট্রন বলি, এবং ফটো ইলেকট্রন তার অপোজিটে কারেন্ট ফ্লো হয়, তাকে ফটো কারেন্ট বলা হয়, এবং এই ফেনোমেনাটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা কে দেখেন? হার্জ অবজার্ভ করেন 1887। ওকে, তখন অবধি আমি এই ডিটেলসটা বলবো তোমাদের। ব্যাপারটা সিচুয়েশনটা এরকম, দেখো যে একটা মেটাল সারফেস রয়েছে, ধরো একটা মেটাল সারফেস রয়েছে, সেই মেটাল সারফেসে আমি বাইরে থেকে লাইট ফেলছি। লাইট মানে আগের ক্লাসে আমরা পড়েছি বোরের কোয়ান্টাম থিওরি। বোরের কোয়ান্টাম থিওরি থেকে আমরা কি জানি, যে লাইট ইকুয়ালস টু এইচ নিউ, ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে যা আমি বলতে পারি একটা পার্টিকুলার এনার্জির লাইট আমি ফেলছি, বা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট আমি ফেলছি। আমি যদি বলি যে ফ্রিকোয়েন্সির লাইট আমি সার্টেন ফ্রিকোয়েন্সির লাইট বলা হচ্ছে, আমি ধরছি এটা হচ্ছে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, সেটাকে আমি ধরছি নিউ নট, ধরো নিউ নট। এবার বলছে কি একটা সার্টেন ওয়েভলেন্থ, সার্টেন ফ্রিকোয়েন্সির লাইটই এখান থেকে ইলেকট্রন ইজেক্ট করবে, এখান থেকে ইলেকট্রন ইজেক্ট করবে সার্টেন ফ্রিকোয়েন্সির লাইট। কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে এইখানে যখন একটা মেটাল সারফেসের মধ্যে একটা ইলেকট্রন যেটা লুজলি বাউন্ডেড থাকে, সেই ইলেকট্রনটাকে বার করতে হয়, তখন সেই এনার্জি, যতটা বাইন্ডিং এনার্জি দিয়ে মেটালের সাথে ইলেকট্রনটা জড়িয়ে রয়েছে, সেই এনার্জিটা বা সেই এনার্জির সমান বা তার থেকে বেশি এনার্জি তাকে প্রোভাইড করতে হবে, তবেই সেই বাইন্ডিং এনার্জিটাকে ছেড়ে ইলেকট্রন বেরোবে, তাই না? তার কারণ নিউক্লিয়াস, আউটার মোস্ট সেলের যে ইলেকট্রনটা, তার ওপর নিউক্লিয়াসের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে নিউক্লিয়ার চার্জের জন্য। যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা রয়েছে তার থেকে বেশি এনার্জি আমাকে দিতে হবে, তবেই ইলেকট্রনটা বেরোবে। তোমাদের দিক থেকে খেয়াল করে বলো, এবার প্রত্যেকটা মেটালের আলাদা আলাদা বাইন্ডিং এনার্জি আছে। তোমাদের দিক থেকে যদি বলি যে ধরো মা বাবা পড়তে বসতে বলছে, একবার বললেই কি বসে যাও? তা নয়, কারণ আমি তো আচ্ছা আচ্ছা এটা দেখে নি, এটা শেষ করে বসছি। একবার বলছে, দুবার বলছে, তিনবার বলছে, তারপর কি হয়? তারপরে হিট এনার্জি ট্রান্সফার হয়। সেটা লাঠির ফর্মে হতে পারে, সেটা হাতের ফর্মে হতে পারে, বেলুন চাকি যে কোনো দিয়ে হতে পারে। হিট ট্রান্সফার যখনই হবে তখন তুমি সেখান থেকে উঠে পড়তে বসবে। তাহলে ওইখানে বসে থাকা তোমারও একটা বাইন্ডিং এনার্জি ছিল, তোমারও একটা বসে থাকার বাইন্ডিং এনার্জি ছিল, যেটাকে তার থেকে বেশি এনার্জি দিলেই তবে তুমি ওখান থেকে উঠে পড়তে বসতে যাচ্ছ। সেরকম এই যে কতটা এনার্জি দিতে হবে, কতবার বললে তুমি পড়তে বসবে, সেটা স্টুডেন্ট ভ্যারি করে। কাউকে 2 বার বললে সে চলে যায়, কাউকে 10 বার বললে যায়, কাউকে মারতে হয় তবে যায়। তাহলে এটা মেটাল টু মেটাল ভ্যারি করে। স্টুডেন্ট টু স্টুডেন্ট যেরকম ভ্যারি করছে এক জায়গায় বসে থাকার প্রবণতা, সেরকম যে ইলেকট্রনটার বাইন্ডিং এনার্জি সেটা মেটাল টু মেটাল ভ্যারি করবে। লিথিয়ামের আলাদা হবে, সোডিয়ামের আলাদা হবে, তাই তো? মেটাল টু মেটাল এটা ডিফারেন্ট হবে। এই যে বাইন্ডিং এনার্জি, এই বাইন্ডিং এনার্জিটাকে আমি বলতে পারতাম এটাকে আয়নাইজেশন এনার্জি, যেটা ইলেকট্রন বার করার জন্য, কিন্তু আয়নাইজেশন এনার্জি কথাটা এখানে ভুল হবে। কেন? তার কারণ হচ্ছে আয়নাইজেশন এনার্জির ডেফিনেশন আমরা গ্যাসে আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট পড়েছিলাম, তাই না? ফলে এটা মেটালের ক্ষেত্রে আমরা বলছি, তাই পারফেক্টলি আয়নাইজেশন এনার্জি কথাটা বলা যায় না, কিন্তু ওই রকমই একটা ভেবে চলতে পারো যে আয়নাইজ করছে ইলেকট্রনটা বার করার জন্য যে এনার্জি লাগছে, তার একটা পার্টিকুলার এনার্জি আছে। সেই এনার্জিটাকে এখানে বলা হয় ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন, এটাকে সিম্বলাইজ করা হয় ওমেগা অথবা পাই দিয়ে। ওমেগা অথবা পাই দিয়ে, আমি এখানে ওমেগা দিয়েই করাবো, পাই দিয়েও তোমাদের স্কুলে করাতে পারে বা অন্য কোনো জায়গায় করাতে পারে। দুটো সিম্বলই এখানে ইউজ হয়, ওমেগা বা ফাই দিয়ে। সেটা কি? সেই বাইন্ডিং এনার্জিটা যেটার সমান বা তার থেকে বেশি এনার্জি যদি প্রোভাইড করা হয় তাহলে ইলেকট্রন বেরোবে। তাহলে এখান থেকে আমি পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির লাইট আমি পাঠালাম, ধরো এর বাইন্ডিং এনার্জি 12 ইলেকট্রন ভোল্ট, আমি এখানে 2 ইলেকট্রন ভোল্টের ফ্রিকোয়েন্সির লাইট পাঠিয়েছি, বা 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি, ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি এনার্জি প্রপোর্শনাল, 2 ইলেকট্রন ভোল্ট এনার্জির লাইট পাঠিয়েছি। তাহলে কি এখান থেকে ইলেকট্রন বেরোবে? না, বেরোবে না।
তাই তো? তাহলে আমার যতটা বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশনের যে ভ্যালু তার সমান বা তার থেকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। আর তাহলে আমাকে অন্তত এখানে মিনিমাম পক্ষে এটা যদি ওয়ার্ক ফাংশন 12 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে আমাকে মিনিমাম 12 ইলেকট্রন ভোল্ট এনার্জির লাইট এখানে পাঠাতে হবে, ইনসিডেন্ট লাইট এখানে পাঠাতে হবে, তবে ইলেকট্রনটা ইজেক্টেড হবে। 12 ইলেকট্রন, ভালো করে বুঝবে, 12 ইলেকট্রন দিলে বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করছে, কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট এনার্জি থাকছে না ইলেকট্রনের কাছে যাতে সে মুভ করতে পারে। ফলে 12 ইলেকট্রনের থেকে যদি আমি এখানে এটাকে কেটে যদি এখানে 14 ইলেকট্রন ভোল্ট দিই, তাহলে 14 ইলেকট্রন ভোল্ট যদি দেওয়া হয়, তাহলে ভেবে দেখো 14 ইলেকট্রন ভোল্টের মধ্যে 12 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনটাকে ওভারকাম করতে, এখান থেকে বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করতে তার কাজে লাগছে, আর বাকি তার কাছে বেঁচে থাকছে 2 ইলেকট্রন ভোল্ট। সেই 2 ইলেকট্রন ভোল্টকে সে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে এবং এখান থেকে বেরিয়ে চলে যাবে। তখনই আমরা বলবো, ইলেকট্রন যদি মুভ করে তখনই আমরা বলবো কিন্তু সেটাকে ফটো ইলেকট্রিক এফেক্ট, তখনই ফটো কারেন্ট আমরা পাবো। ইলেকট্রন যদি মুভ না করে, আমি যদি 12 ভোল্ট ওয়ার্ক ফাংশন হয় আর 12 ভোল্টই আমি ইনসিডেন্ট এনার্জি দিই, তাহলে ইলেকট্রন তো বেরোবে কিন্তু তার কাছে এনার্জি থাকবে না, ফলে সেখানেই সে বসে থাকবে, এক্সট্রা এনার্জি নেই যাতে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে সে মুভ করতে পারে। আর মুভ না করলে তার অপোজিটে কারেন্ট ফ্লো করবে না, তাহলে সেটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলবো না। তাহলে আমি যদি এইচ নিউ, এটা এই ওমেগা এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে এইচ নিউ 0। ওমেগার ভ্যালু কত? এনার্জির টার্মে যদি আমি বলি, ওমেগার ভ্যালু বা ওয়ার্ক ফাংশনের ভ্যালু হচ্ছে এইচ নিউ নট বা 0 কনসিডার করতে পারো। যে ফ্রিকোয়েন্সির লাইট আমি যদি এইচ নিউ 0 ফ্রিকোয়েন্সির লাইটই এখানে পাঠাই, এই এনার্জির লাইটই এখানে পাঠাই, তাহলে কি হবে? এখানে ফটো ইলেকট্রিক এফেক্টটা পাবো না, কিন্তু এনার্জি মানে লুজলি বাউন্ডেড যে ইলেকট্রনটা মেটালের আছে সেটা বাইন্ডিং এনার্জিকে ওভারকাম করবে, বাট কোনো এক্সট্রা এনার্জি আমরা এখানে পাবো না। ঠিক আছে? আর এখান থেকে ধরো এইচ নিউ নিয়ে বেরোচ্ছে, এইচ নিউ এনার্জি নিয়ে এখানে বেরোচ্ছে, সেটাকে আমি বলছি ধরো 2 ইলেকট্রন ভোল্ট। তার মানে অবশ্যই আমাকে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট পেতে হয়, তাহলে কি হতে হবে? আমি ধরো এটাকে আমি ধরছি এইচ নিউ, ঠিক আছে, আর এটাকে ছেড়ে দিচ্ছি, এটাকে এইচ নিউ ধরছি, এইচ নিউ আসছে, এর এইচ নিউ 0 দরকার। তাহলে অবশ্যই আমাকে ফটো ইলেকট্রিক এফেক্ট পেতে গেলে কি হতে হবে? এইচ নিউ এর ভ্যালু বা নিউ এর ফ্রিকোয়েন্সির ভ্যালু নিউ 0 থেকে বেশি হতে হবে, তবেই আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পাবো। হ্যাঁ কি না? বোঝা গেছে কিনা? তবেই আমরা ফটো ইজেক্টেড ইলেকট্রন এখানে পাবো। তার মানে আমার খাওয়া দরকার 10, আমাকে যদি দেওয়া হয় 10, তাহলে আমি খাবো কিন্তু আমি দৌড়াতে পারবো না। কিন্তু আমার খাওয়ার দরকার হচ্ছে 10, কিন্তু আমাকে দেওয়া হলো 15, তাহলে আমি 10 খেয়ে বাকি যে 5 থাকছে সেটাকে আমার এনার্জিতে কনভার্ট করে আমি দৌড়াতে শুরু করব। ইলেকট্রনের ক্ষেত্রে সেটাই। এই হচ্ছে ওভারঅল, এই পুরো প্রসেসটা হচ্ছে ভ্যাকুয়ামে, বলা হচ্ছে যে ভ্যাকুয়ামে এই প্রসেসটা হয়। তাহলে এখানে প্রত্যেকটা, তাহলে এইখানে এই কথাটা কেন বলা হয়েছে বলো? যে হোয়েন লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সমান বা তার বেশি ফ্রিকোয়েন্সির লাইট যদি আমি পাঠাই, তবেই সেখানে ইলেকট্রন বেরোবে। আমি যদি এর থেকে কম হয়, যদি নিউ, যে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি যেটাকে নিউ ধরছি, তার ভ্যালুটা যদি নিউ 0 অর্থাৎ ওয়ার্ক ফাংশনের যে ফ্রিকোয়েন্সি তার তার থেকে কম হয়, তাহলে সেখানে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা পাবো না, বা তার সমান হলেও ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা পাবো না। তাহলে এখানে একটা কথা আমরা বলতে পারি যে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি রয়েছে, প্রত্যেকটা মেটালের একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি রয়েছে, যে ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট যদি পাঠাই, তাহলেই আমরা সেখানে কি পাবো? ইলেকট্রন ইজেক্টেড হতে দেখতে পাবো। এবং ফ্রিকোয়েন্সি যত ফ্রিকোয়েন্সি আমি ইনক্রিজ করব, তত কাইনেটিক এনার্জি বাড়বে। যত ফ্রিকোয়েন্সি আমি বাড়াবো, কারণ এটা তো ফিক্সড, একটা পার্টিকুলার মেটালের ক্ষেত্রে নিউ 0টা ফিক্সড, বা এনার্জির টার্মে যদি বলো তাহলে এইচ নিউ 0টা ফিক্সড, আর ফ্রিকোয়েন্সির টার্মে বললে নিউ 0টা ফিক্সড। প্রত্যেকটা মেটালের আলাদা আলাদা বাইন্ডিং এনার্জি রয়েছে। এবার যদি আমি
ফ্রিকোয়েন্সি এখান থেকে বাড়াতে থাকি, তার মানে ইনসিডেন্ট এনার্জি, এইচ তো কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি বাড়ছে তার মানে এনার্জি বাড়ছে, আর এনার্জি যদি বাড়তে থাকে এটা তো ফিক্সড, তাহলে এক্সট্রা অনেক বাড়বে আমার। এখানে যদি আমি এর দরকার 12 ইলেকট্রন ভোল্ট, আমি এখানে 14 দিলাম, 14 থেকে বাড়িয়ে 20 দিলাম, সেখান থেকে আরও ইনক্রিজ করিয়ে 40 দিলাম, 40 ইলেকট্রন ভোল্ট দিলাম, লাগছে তো 12 ভোল্ট, বাকিটা পুরো কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছে। তাহলে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা যদি আমি ইনক্রিজ করি তাহলে কাইনেটিক এনার্জিও অফ ফটো ইলেকট্রন সেটাও ইনক্রিজ করবে, কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন সেটাও ইনক্রিজ করবে। এই অবজারভেশনগুলো হার্জ 1887-এ পেয়েছিল। এনসিআরটি থেকে দেখো, এনসিআরটির লাইন তুলে আমি বলছে রেজাল্ট থেকে তিনি কি অবজার্ভ করেছিলেন। উনি অবজার্ভ করেছিলেন যে for each metal there is a characteristic minimum frequency যাকে আমরা বলছি threshold frequency, মাথায় রেখো threshold frequency, যেটাকে আমরা নিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি। below which photoelectric effect is not observed, h নিউ জিরো বা নিউ জিরোর থেকে কম যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট দেখা যাচ্ছে না। at a frequency the ejected electrons come out with a certain kinetic energy, ওই ফ্রিকোয়েন্সি থেকে বেশি হলে সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন বেরিয়ে আসে, অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দোজ ইলেকট্রন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ইউজড। যে কথাটা আমি বললাম যে ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করা হয় তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। সেকেন্ড পয়েন্টে কি বলছে, দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড, কতগুলো ইলেকট্রন বেরোবে সেটা ডিপেন্ড করে রয়েছে ইন্টেন্সিটি অফ লাইটের ওপর। বোরের থিওরি থেকে আমরা কি পড়েছি যে প্রত্যেকটা লাইটের মধ্যে কি রয়েছে, ফোটন রয়েছে, তার এনার্জি কত, এইচ নিউ, তাই তো। লাইটের মধ্যে কি রয়েছে, ফোটন পার্টিকেল রয়েছে যার এনার্জি এইচ নিউ। এখানে বলছে যে ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, লাইটের ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ওকে, তাহলে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যত নাম্বার অফ ফোটন স্ট্রাইক করবে সেই লাইটের ইন্টেন্সিটি তত বেশি হবে। পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা কি বলছি, ইন্টেন্সিটি অফ লাইট। তাহলে ইন্টেন্সিটি অফ যত বেশি ফোটন স্ট্রাইক করবে, উনি অবজার্ভ করেছিলেন যত বেশি ফোটন স্ট্রাইক করবে তত বেশি ইলেকট্রন ইজেক্টেড হবে, যত বেশি ফোটন স্ট্রাইক করবে তত বেশি ইলেকট্রন ইজেক্টেড হবে। এবং দেখা গেল উনি বলছেন দ্য নাম্বার অফ ইলেকট্রন the number of electron ejected is proportional to the intensity of the light, and there is no time lag between the striking the light and the ejection of electron. বলছে যে লাইটটা স্ট্রাইক করা আর ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া এর মাঝে কোনো টাইম গ্যাপ নেই, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটছে। এবার সবাই বললো যে ব্যাপারটা বোঝা গেল, ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে 1887-এ হার্জ কি অবজার্ভ করেছিলেন। এবার সবাই বললো এক্সপ্লেন করুন, যেরকম আগে থমসনকে বলেছিলেন, এখানে হার্জকে বলা হলো যে এক্সপ্লেন করুন কেন হচ্ছে, তার কারণ কি। তোমরা ভাবে এ তো সোজা জিনিস, ঠিকঠাকই আছে, কিন্তু না, তখনও অবধি লাইটের ওয়েভ নেচারই আমরা দেখেছিলাম। তখন অবধি, আমি সালটা ওই জন্য মেনশন করেছি 1887 অবধি যে ফিজিসিস্ট ওয়ার্ল্ডে যা আমরা অবজারভেশন করেছিলাম, সেখানে ফার্স্ট লাইট নিয়ে একদল ফিজিসিস্ট কাজ করছিলেন, ম্যাটার নিয়ে একদল ফিজিসিস্ট কাজ করছিলেন। লাইট নিয়ে যারা কাজ করছিলেন তাদের মধ্যে সবার উল্লেখযোগ্য নাম যদি বলি তাহলে থমসনের স্লিট এক্সপেরিমেন্ট তোমরা ফিজিক্সে পড়ে থাকবে। স্লিট এক্সপেরিমেন্ট থেকে উনি দেখান যে ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন দুটো প্রপার্টির কথা বলেন, এবং সেখান থেকে বলা হয় লাইট ইজ এ ওয়েভ। অ্যান্ড দেন এটা 1801 সালের কথা বলছে। 1860s-এ ম্যাক্সওয়েল বললেন যে লাইট শুধু ওয়েভ নয়, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা বোর থিওরিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে পড়েছি। লাইট
যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে লাইটের নেচার প্রথমে ওয়েভ ছিল, তারপর সেখান থেকে বলা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং সেই সম্বন্ধে তোমরা আগের ক্লাসেও পড়েছো যে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড থাকে লাইটের। কিন্তু সেই অবধি 1860-তে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে, তার মানে ওয়েভ হিসেবেই লাইটের পরিচয় ছিল, কোনো পার্টিকেল হিসেবে ছিল না, লাইটের কোনো মাস ছিল না। উল্টো দিকে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর তোমরা দেখেছো ইলেকট্রনের মাস আমরা পেয়েছি, তার মানে ইলেকট্রনের মধ্যে পার্টিকেল নেচার রয়েছে, ওয়েভ নেচার সম্বন্ধে আমরা কিছু পাইনি ইলেকট্রনের এখন অবধি। যখন 1887-এ হার যেটা অবজার্ভ করলেন, তখন ইলেকট্রনের মধ্যে শুধুমাত্র পার্টিকেল নেচার রয়েছে আর লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে। মন দিয়ে শুনবে, সেই 1887 সেই বছর অবধি লাইটকে আমরা কিভাবে দেখি? লাইটকে অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে দেখি। আর ইলেকট্রনকে আমরা কিভাবে দেখি? ইলেকট্রনকে যার মাস আছে তাকে একটা পার্টিকেল হিসেবে দেখি। এবার বলো তোমাদের ফিজিক্সের সিদ্ধান্ত থেকে যে একটা ধরো পার্টিকেল পড়ে রয়েছে, কমন সেন্স ভাবো যে একটা জায়গায় পার্টিকেল মানে একটা ইটের টুকরো পড়ে রয়েছে, ইটের টুকরো পড়ে রয়েছে, এবং ইটের টুকরোটাকে ডিসপ্লেস করতে গেলে তুমি আর একটা ইটের টুকরো মারবে, ইটের টুকরো দিয়ে মারলে তবেই সেটা ডিসপ্লেস হবে। তার বদলে তুমি ভাবলে যে না, আমি তো হার্জের ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছি, তাহলে আমি কি করব, ইট দিয়ে ইটকে মেরে সরাবো না, অর্থাৎ পার্টিকেল দিয়ে পার্টিকেলকে মেরে ডিসপ্লেস করব না, তার বদলে আমি লাইট ফেলবো। তার বদলে তুমি বাড়ি থেকে কি নিয়ে এলে? টর্চ নিয়ে এলে। টর্চ নিয়ে এসে টর্চ লাইট মেরে মেরে তুমি ওই ইটের টুকরোটাকে সরানোর চেষ্টা করছো। হবে? এটা যেরকম হবে না 1887-এ এটাও হচ্ছিল না। কারণ কি? তার কারণ হচ্ছে ইলেকট্রনের মধ্যে একটা পার্টিকেল নেচার, ইলেকট্রন মানে কি তার মধ্যে পার্টিকেল নেচার রয়েছে, আর তুমি কি ফেলছো? লাইট ফেলছো। তাহলে সেই ইলেকট্রনটা বেরোবে কি করে? পার্টিকেল তো পার্টিকেল দিয়ে ডিসপ্লেস করা যায়, পার্টিকেলের উপর লাইট ফেললে তো ডিসপ্লেস করা যায় না। প্রবলেমটা বুঝতে পারলে? এবং সেই জিনিসটা হার্জ 1887-এ এক্সপ্লেন করতে পারলেন না, যে একটা ওয়েভ লাইট, যে যার মধ্যে শুধুমাত্র কোনো পার্টিকেল নেচার নেই, তার মধ্যে শুধু ওয়েভ নেচার রয়েছে, সে কি করে একটা পার্টিকেলকে ডিসপ্লেস করতে পারছে? এই প্রশ্নের উত্তর হার্জ 1887, 1888 এই সময় দিতে পারলেন না। সলিউশন আটকে রইল। এর সলিউশন এসে দিলেন কে? আমাদের সবার পরিচিত আইনস্টাইন ইন 1905। 1905 সালে আইনস্টাইন এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করলেন, এবং খুব সিম্পল হয়েছে। আজকে যখন এক্সপ্লেন করব দেখবে যে এই জন্য এত সহজ ছিল স্যার। হ্যাঁ, এই কারণে উনি আবার নোবেলও পেয়েছিলেন। তখন যদি জন্মাতে এবং এই সিম্পল এক্সপ্লেনেশন তোমরা যদি দিতে পারতে, তাহলে নোবেল একটা থাকতোই। দেখো আইনস্টাইন কি করলেন? আইনস্টাইন এসে সোজা কনজারভেশন অফ মাস লাগালেন। কনজারভেশন অফ মাস অ্যাপ্লাই করলেন। উনি বললেন কি, লাইট ফোটন দিয়ে তৈরি, যেরকম বোর বলেছিলেন কোয়ান্টা, প্যাকেট অফ কোয়ান্টার কনসেপ্ট উনি এনেছিলেন, সেখান থেকে আইনস্টাইন বললেন সেইগুলোকে, কোয়ান্টাগুলোকে ফোটন, এবং প্রত্যেকটা ফোটনের এনার্জি কত? এইচ নিউ করে। ওয়ান ফোটন ক্যান ইজেক্টেড অনলি ওয়ান ইলেকট্রন। ওনার এক্সপ্লেনেশনটা বোঝো ভালো করে। উনি কি করলেন? কনজারভেশন অফ মাস অ্যাপ্লাই করলেন। উনি বললেন যে এখানে ঠিক আছে, মেটালে একটা মেটাল রয়েছে যার ওয়ার্ক ফাংশনের ভ্যালু এইচ নিউ নট বা এইচ নিউ 0। এখানে আমি বাইরে থেকে এইচ নিউ এনার্জি লাইট পাঠাচ্ছি, এখান থেকে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে উইথ সাম কাইনেটিক এনার্জি। বলছেন যে যেহেতু ওনার অ্যাকর্ডিং টু আইনস্টাইন বলছে যে লাইটটা আমরা পাঠাচ্ছি তার মধ্যে কে রয়েছে? ফোটন রয়েছে। ফোটন কি করছে? এসে ইলেকট্রনকে হিট করছে। ফোটনের একটা এনার্জি রয়েছে, তার ভ্যালু কত? এইচ নিউ এর সমান। আচ্ছা, ওই এনার্জি নিয়ে ফোটন এসে ইলেকট্রনটাকে হিট করছে। হিট করার সময় ফোটনটা তার সমস্ত এনার্জি ইলেকট্রনকে ট্রান্সফার করে দিচ্ছে।
আর ফোটন যদি সমস্ত এনার্জি নিজের ইলেকট্রনকে ট্রান্সফার করে দেয়, তাহলে এনার্জি ছাড়া ওর আর কি ছিল? কিছুই ছিল না। তাহলে এনার্জি যদি সমস্তটা ট্রান্সফার করে দেয়, তাহলে ফোটনের আর কোনো এক্সিস্টেন্স থাকছে না। তার মানে একটা ফোটন এলো, এসে তার সমস্ত এনার্জি এই ইলেকট্রনকে ঢেলে দিল, দিয়ে নিজে ভিখারি হয়ে গেল, তার এক্সিস্টেন্সই চলে গেল। এরপর ইলেকট্রন সেই এনার্জিটা নিল, নিয়ে তার একটা পার্ট বাইন্ডিং এনার্জিকে ওভারকাম করতে কাজে লাগালো, আর এক্সট্রা যে পার্টটা সেটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলো, ঠিক। এবার দেখো কনজারভেশন অফ মাস মানে কি? এই স্ট্রাইকিং এর আগে টোটাল এনার্জি কত ছিল? আমি বলছি ইআই, ই ইনিশিয়াল। টোটাল এনার্জি কত ছিল? ইআই। স্ট্রাইকিং এর পরে টোটাল এনার্জি সেম থাকবে, আমি বলছি ইএফ প্লাস, মানে ইএফ মানে এখানে কি কি হয়েছে? এখানে ওয়ার্ক ফাংশনের জন্য গেছে, প্লাস কিছুটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে স্ট্রাইকিং এর আগে টোটাল এনার্জি আর স্ট্রাইকিং এর পরে টোটাল এনার্জি দুটো সেম হলো। আচ্ছা, স্ট্রাইকিং এর আগের এনার্জি কত ছিল? এইচ নিউ ছিল, এইচ নিউ এনার্জি, লাইট এসছিল। ওমেগার ভ্যালু কত? তারও একটা এনার্জি ভ্যালু রয়েছে, সেটাকে এইচ নিউ নট, যেখানে নিউ নটটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছি, প্লাস কাইনেটিক এনার্জি। সেখান থেকে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমি বার করতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এইচ নিউ বাই এইচ মাইনাস এইচ নিউ নট, বা এইচটাকে কমন নিয়ে যদি লেখো নিউ মাইনাস নিউ নট। এবং এখান থেকে আমরা খুব সহজেই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি। দেখো কাইনেটিক ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি, এটা কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যদি আমরা কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি যেখানে নেগেটিভ ইন্টারসেপ্ট রয়েছে, ঠিক। এটাকে আর একটা টার্মেও লেখা যায়, বলে এর জন্য স্যার নোবেল পেয়েছেন? তো আইনস্টাইন বললো না না, আমি আরো কঠিন করে দিচ্ছি, এবার তাহলে বোঝো। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আমি লিখতে পারি যে এইচ নিউ এর জায়গায় সি বাই ল্যামডা, বোরের থিওরি থেকে পেয়েছি আমরা, মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো। ল্যামডা জিরোকে আমরা কি বলবো? নিউ জিরোকে যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি, ল্যামডা জিরোকে আমরা কি বলবো? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, or hc 1 by lambda minus 1 by lambda 0. আমাদের কাছে ফর্মুলা চলে এলো। কাইনেটিক এনার্জি, কত কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে তার ভ্যালু হচ্ছে এটা। আইনস্টাইনের এক্সপ্লেনেশন বোঝা গেল। লাইট ইজ মেড অফ ফোটন, ওয়ান ফোটন ক্যান ইজেক্ট অনলি ওয়ান ইলেকট্রন। একটা ফোটন এসে সে পুরো এনার্জিটাই তো ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, তাহলে একটা ফোটন একটা ইলেকট্রনকে ইজেক্ট করতে পারে। তাহলে যত নাম্বার অফ ফোটন তুমি বাড়াবে, তত নাম্বার অফ ইলেকট্রন বেশি বেরোবে। নাম্বার অফ ফোটন বাড়বে কি করে? ইন্টেন্সিটি অফ লাইট যদি বাড়াও, কি বলেছিলাম? নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। নাম্বার অফ ফোটন যত বাড়াবে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ লাইটের ইন্টেন্সিটি, ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যত ইনক্রিজ করবে, তত বেশি নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড হবে। তাহলে ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো। আর এখান থেকে আর একটা জিনিস উঠে এলো, সেটা হলো যে লাইটের মধ্যে পার্টিকেল নেচারও রয়েছে। আমরা পরে ডিবাগলি হাইপোথিসিস পড়বো যখন, তখন দেখবে ডুয়াল নেচার, ইলেকট্রনের মধ্যেও ওয়েভ নেচার পার্টিকেল নেচার দুটো রয়েছে, আবার লাইটের মধ্যেও ওয়েভ পার্টিকেল দুটো নেচার রয়েছে। ডিপেন্ডিং আপন সিচুয়েশন তারা বিহেভ করে, কখন পার্টিকেল কখনো ওয়েভ হিসাবে। তো এখানে এটা কি কিসের প্রুভ হলো? পার্টিকেল নেচার অফ লাইটের। পরে আরও কম্পটন এফেক্ট বলে, তোমরা ফিজিক্সে আছে কিনা আমার খেয়াল নেই, কম্পটন এফেক্ট 1918-এ আসে, 1922-তে 4 বছরের এক্সপেরিমেন্টে, সেখান থেকেও পার্টিকেল নেচার অফ লাইট এক্সপ্লেন করা যায়, আরও প্রুভ হয়। তাহলে এটাই আমি ওখানে বললাম, এটা ডাব্লু না, এটা ওমেগা। ইআই ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ওমেগা, ওখানেই আমি এটা করলাম।
ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেইনড বাই আইনস্টাইন, এবং তার জন্য উনি নোবেল পেয়েছিলেন। এবং আর একটা জিনিস এখান থেকে যাই গ্রাফ কিছু আছে সেগুলো দেখানোর আগে, সেটা হচ্ছে যে একটা পোটেনশিয়াল মানে স্টপিং পোটেনশিয়াল বলে একটা টার্ম হয়, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেটাকে আমরা কি বলছি, ফটো ইলেকট্রন। তাহলে সেটা কত কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে, কাইনেটিক এনার্জি কত হয়, হাফ এম ই মানে মাস অফ ইলেকট্রন ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি ভ্যালু। এবার সেই ইলেকট্রনগুলোকে যদি আমাকে স্টপ করতে হয়, ফটো কারেন্টটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, তাহলে কি হবে, তার অপোজিট ডাইরেকশনে আমাকে ওই কাইনেটিক এনার্জি ইলেকট্রন পাঠাতে হবে, তবে সেটা বন্ধ হবে। সেটাকে আমরা বলছি স্টপিং পোটেনশিয়াল, মিনিমাম পোটেনশিয়াল টু স্টপ ফটো ইলেকট্রন। তার ভ্যালু কত হবে, যাচ্ছে কত নিয়ে, হাফ এম ভি স্কোয়ার নিয়ে, তুমি তার অপোজিটে মাইনাস হাফ এম ভি স্কোয়ার লাগাও, তাহলে পোটেনশিয়ালটা স্টপ হয়ে যাবে। কারণ ইলেকট্রন ফ্লো করছে, তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, তবেই তো কারেন্ট ফ্লো করছে। এই পোটেনশিয়ালটাকে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল। ওকে, এখান থেকে যেটা বলছিলাম, তাহলে লক্ষ্য করো কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি যদি প্লট করি, তাহলে সেই প্লটটা কিরকম হবে, এই প্লটটা লিনিয়ারলি ভ্যারি করে। দেখো, যদি আমরা কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করি, তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা আমি কি পেলাম, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম নিউটা এক্স মাইনাস এই পুরোটা সি, আমি বলতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি যদি প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো, যার ইন্টারসেপ্ট দিক থেকে যদি আমি এটাকে বাড়াই, যার ইন্টারসেপ্ট আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে কাট করবে। এই যেইখানে ফ্রিকোয়েন্সিটা কাইনেটিক এনার্জি ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, যে পয়েন্টে কাইনেটিক এনার্জি ভ্যালুটা জিরো হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা কি ফ্রিকোয়েন্সি বলো তো, ভালো করে বোঝো, যদি বুঝে থাকো তাহলে বলতে পারবে যে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি ভ্যালুটা তো জিরো, এটা 0 পয়েন্ট, কাইনেটিক এনার্জি ভ্যালু জিরো। তাহলে কখন কাইনেটিক এনার্জি ভ্যালু জিরো হবে, যদি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সাথে সমান হয়, বা ইনসিডেন্ট লাইটের এনার্জি যদি থ্রেশহোল্ড এনার্জির সমান হয়, তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি থাকছে না, কিন্তু বাইন্ডিং এনার্জি থেকে ওভারকাম করছে, কিন্তু এক্সট্রা কোনো এনার্জি নেই যাতে সে কাইনেটিক এনার্জি রিচ করতে পারে। ফলে এই পার্টিকুলার পয়েন্টে যে ফ্রিকোয়েন্সির ভ্যালু, সেটাকে আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সমান, সেটাকে আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সমান নিউ জিরো। আর এই পয়েন্টটা মেটাল টু মেটাল ভ্যারি করবে কি করবে না বলো, এই পয়েন্টটা মেটাল টু মেটাল ভ্যারি করবে, আলাদা আলাদা মেটালের আলাদা আলাদা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আলাদা আলাদা বাইন্ডিং এনার্জি, ফলে এই পয়েন্টটা ডিফার করবে বিভিন্ন মেটালের জন্য। আর স্লোপটা কি রিপ্রেজেন্ট করছে, স্লোপটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করছে, স্লোপটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল, স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c হলে পজিটিভ ইন্টারসেপ্ট হতো এখান থেকে যেত, নেগেটিভ ইন্টারসেপ্ট এখান থেকে যাচ্ছে। আচ্ছা, কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টেন্সিটি যদি প্লট করতে বলে, কাইনেটিক এনার্জি সাথে ইন্টেন্সিটির কি কোনো রিলেশন আছে? ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে সেটার উপর কে ডিপেন্ড করছে, কতগুলো ইলেকট্রন বেরোবে, কিন্তু তারা কত কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে সেটা ইন্টেন্সিটি কিন্তু কন্ট্রোল করছে না। তারা কত কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে সেটা ডিপেন্ড করছে কার ওপর, কত ফ্রিকোয়েন্সির লাইট আমি পাঠিয়েছি তার ওপর। যদি অনেক বেশি ফ্রিকোয়েন্সির লাইট পাঠাই, তাহলে অনেক বেশি এনার্জির লাইট পাঠিয়েছি, কিছুটা ওভারকাম করতে কাজে লেগেছে বাইন্ডিং এনার্জিকে বা ওয়ার্ক ফাংশনের জন্য, আর বাকিটা সে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করেছে। তাহলে যত বেশি ফ্রিকোয়েন্সি বা বেশি এনার্জির লাইট তুমি ফেলবে, তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন বেরোবে। আর যত বেশি ইন্টেন্স লাইট ফেলবে, অর্থাৎ নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যত বাড়াবে, যত ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট বাড়াবে, তত বেশি নাম্বার অফ ইলেকট্রন বেরোবে, তত ফটো কারেন্ট বেশি পাবে। কিন্তু কাইনেটিক এনার্জির উপর সেটা ডিপেন্ড করছে না। কাইনেটিক এনার্জি কত নিয়ে বেরোবে সেটা ডিপেন্ড করছে কার উপর, ফ্রিকোয়েন্সির ওপর। ইন্টেন্সিটির ওপর কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে না। তুমি ইন্টেন্সিটি বাড়িয়ে যাও, কিন্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটই তুমি পাঠাচ্ছ, তার 10 খাওয়ার পরে 2 বাঁচছে, তাহলে কাইনেটিক এনার্জি 2 থাকবে।
তুমি 10টা 12 ইলেকট্রন ভোল্টের লাইট পাঠালে, 5 ইলেকট্রন ভোল্ট ধরো ওয়ার্ক ফাংশন, তাহলে সে 10টা ইলেকট্রনই বার করবে, কিন্তু 10টারই কাইনেটিক এনার্জি কি হবে? 7 ইলেকট্রন ভোল্ট, 5 বাদ দিয়ে 12 থেকে। তাহলে ইন্টেন্সিটি অফ লাইট কার ওপর ডিপেন্ড করে রয়েছে? ইন্টেন্সিটি অফ লাইটের ওপর ডিপেন্ড করে রয়েছে কি? কতগুলো নাম্বার অফ ইলেকট্রন বেরোবে, আর কত কাইনেটিক এনার্জি নিয়ে তারা বেরোবে সেটা ডিপেন্ড করে রয়েছে কার ওপর? কত ফ্রিকোয়েন্সির লাইট তুমি পাঠাচ্ছ। নিজের খাওয়ার পরে যত বেশি বাঁচবে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। তাহলে ইন্টেন্সিটির সাথে কাইনেটিক এনার্জির কোনো রিলেশন নেই, অর্থাৎ ইন্টেন্সিটি যতই বাড়াও কাইনেটিক এনার্জি সেম থাকবে, কাইনেটিক এনার্জি সেম থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? ফটো কারেন্ট, তার মানে কি? ফটো কারেন্ট কার ওপর ডিপেন্ড করছে? ফটো কারেন্ট কার ওপর ডিপেন্ড করছে? একটু আগে বললাম ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে, ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে, তাই তো? ফটো কারেন্ট মানে কত নাম্বার অফ ইলেকট্রন বেরোবে, কত নাম্বার অফ ইলেকট্রন বেরোবে তত বেশি কারেন্ট ফ্লো করবে তার অপোজিট ডাইরেকশনে। আর কত বেশি নাম্বার অফ ইলেকট্রন বেরোবে সেটা ডিপেন্ড করে রয়েছে কত ইন্টেন্সিটির লাইট তুমি পাঠিয়েছো তার ওপর, কত ফ্রিকোয়েন্সির লাইট তার ওপর নয়। ফলে ফটো কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সিরও রিলেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বাড়বেও না কমবেও না, কিন্তু ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফলে কি হয়? এটা স্ট্রেট লাইনে ইনক্রিজ করে ইন্টেন্সিটির সাথে ফটো কারেন্টের রিলেশন, এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। যত নাম্বার অফ ফোটন বাড়বে তত নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং বাড়বে, তত নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন বাড়বে, যত নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন বাড়বে তত বেশি কারেন্ট ফ্লো করবে। ফলে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল একটা রিলেশন ফটো কারেন্টের সাথে। হলো? তাহলে খেয়াল থাকবে কখন ফটো ইলেকট্রিক এফেক্ট হবে? যদি এইচ নিউ গ্রেটার দেন এইচ নিউ নট হয়, অর নিউ গ্রেটার দেন নিউ নট হয়। ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির বেশি হয় তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যাবে। আমি আবার বলছি, প্রবলেম যখন দেয় এই কনসেপ্টটা সবসময় লাগে। আর যদি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি এইচ নিউ যদি লেস দেন অর ইকুয়ালস টু এইচ নিউ 0 হয়, বা নিউ ইজ লেস দেন ইকুয়ালস টু নিউ নট হয়, সমান হোক তাহলেও ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাবে না, বেশি হলেও ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাবে না, তখন ফটো ইলেকট্রিক এফেক্ট শো করবে না। মাথায় থাকে যেন। হলো? এবার কিছু নিউমেরিক্যালস করি, এখান থেকে নিউমেরিক্যালস প্রচুর আসে। এনসিইআরটির প্রবলেম ডাইরেক্ট কি বলছে দেখো, বলছে ইলেকট্রনস আর এমিটেড উইথ জিরো ভেলোসিটি। জিরো ভেলোসিটি মানে কি? আমি প্রথমেই নোট করি, কাইনেটিক এনার্জি ইলেকট্রনের জিরো, ভালো কথা। ফ্রম এ মেটাল সারফেস হোয়েন ইট ইজ এক্সপোজ টু রেডিয়েশন অফ ওয়েভলেন্থ এত, ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়ালস টু 6800 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻8 সেন্টিমিটার অথবা 10⁻⁻10 মিটার এসআইতে যদি করো। ক্যালকুলেট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়ার্ক ফাংশন। এখানে আমাকে ক্যালকুলেট করতে বলেছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়ার্ক ফাংশন। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যদি পেয়ে যাও, ওয়ার্ক ফাংশন মানে কি? এইচ নিউ নট, এইচ দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি ওমেগা পেয়ে যাবে। তাহলে নিউ নটটা আমাদের কাছে টার্গেট। তাহলে এখানে কাইনেটিক এনার্জিটা জিরো, কাইনেটিক এনার্জি যদি জিরো হয়, ভেলোসিটি জিরো মানে কাইনেটিক এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি ইআই, যে কনজারভেশন অফ মাসের কথা বলা হয়েছিল, ইআই ইকুয়ালস টু কি ছিল? ইআই ইকুয়ালস টু ছিল ওমেগা প্লাস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এখানে কত? জিরো। তাহলে ইআই ইকুয়ালস টু ওমেগা। ইআই কত? এইচ নিউ এর সমান। ওমেগা কত? এইচ নিউ নট এর সমান। এইচ এইচ কাটতে পারি, তাহলে নিউ নট ইকুয়ালস টু, এখানে নিউ, নিউ মানে কি? নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। ওয়েভলেন্থ দেওয়া আছে দেখো, তাহলে লাইটের স্পিড তুমি লেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডা কি দিয়েছে? 6800 × 10⁻⁻10 মিটার, -8 হলো সেন্টিমিটার, -10 হলো মিটার।
তাহলে মিটার মিটার কাটবে, সেকেন্ড ইনভার্স থাকছে, ফ্রিকোয়েন্সির ইউনিট সেকেন্ড ইনভার্স বা হার্জ হয়। তাহলে অঙ্ক ঠিক আছে। এবার ক্যালকুলেট করে দেখো কত আসছে, ক্যালকুলেট করে দেখো। 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এটা আসবে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ বা সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্সই লিখি, যেটাকে আমরা হার্জ বলি। এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে প্রসেস। দেখো ঠান্ডা মাথায় ভালো করে কিন্তু নিউমেরিক্যাল করবে, এখান থেকে নিউমেরিক্যাল আসার চান্স সবচেয়ে বেশি থাকে। নেক্সট কোশ্চেন বলছে দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য ইজেকশন অফ ইলেকট্রন ফ্রম পটাশিয়াম মেটাল ইজ এত। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার মানে আমি গিভেন কি 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 14 সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। নোট করবে, বড় প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন যেটা পাবে নোট করবে, তাহলে তাড়াতাড়ি হবে। উইল দ্য ফোটন অফ রেডিয়েশন হ্যাভিং এনার্জি এত এক্সিবিট ফটো ইলেকট্রিক এফেক্ট। এই এনার্জির ফোটন ইনসিডেন্ট এনার্জি, এটা কি ফটো ইলেকট্রিক এফেক্ট শো করবে? 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে দেখতে হবে, আমাকে দেখতে হবে যে এই এনার্জিটা যেটা আমি ইনসিডেন্ট এনার্জি বলছে, সেটা থ্রেশহোল্ড যে এনার্জি তাকে ওভারকাম করছে না করছে না। থ্রেশহোল্ড এনার্জি আমি বার করি, থ্রেশহোল্ড এনার্জি কি ওমেগা, ওমেগা কত? এইচ নিউ নটের সমান, এইচ কত? 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল ইন্টু সেকেন্ড ইন্টু নিউ নট কত? 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 14 সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স কাটবে, এনার্জির ইউনিট জুলে থাকবে। দেখো সেকেন্ড ইনভার্স কাটছে, ইউনিট জুলে থাকবে। এটাকে মাল্টিপ্লাই করলে কত পাবে? এটা মাল্টিপ্লাই করলে আসবে 3.49 10 টু দি পাওয়ার -19, 3.49 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। আমি 19-এর অন্য ভ্যালু পাবে, 19-এর অর্ডারে রাখবে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। এটা কত পাচ্ছি? এটা কত পাচ্ছি? ওমেগার ভ্যালু কত? 3.49, আর এ কত? 3.5 ধরো। আর যে ইনসিডেন্ট এনার্জিটা দিয়েছি, ইনসিডেন্ট এনার্জিটা কত? ইনসিডেন্ট এনার্জি ইজ লেস দেন ওমেগা, ইনসিডেন্ট এনার্জি ইজ লেস দেন ওমেগা। তাহলে ওভারকাম করার জন্য, ইলেকট্রনকে বাইন্ডিং এনার্জি থেকে ওভারকাম করার জন্য যতটা এনার্জি দরকার, দ্যাট ইজ ওমেগা, তার থেকে কম এনার্জি সাপ্লাইড। তাহলে এখানে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখতে পাবো না, ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখতে পাবো না। এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, এই টাইপের কোশ্চেন আসে, মাথায় রেখো। নেক্সট প্রবলেমে যাই, চলো। এমসিকিউ আছে, ভালো কোশ্চেন, একটু ট্রাই করো, পজ করে ভিডিওটা ট্রাই করো। বলছে when the frequency of incident radiation on metallic plate is doubled, kinetic energy of the photoelectron will be। খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। বলছে যদি ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি নিউ, সেটা যদি ডবল করা হয়, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? অনেকেরই মনে হবে যে ডবল হবে, কারণ কি স্যার ডাইরেক্টলি প্রপোর্শনাল স্ট্রেট লাইনে যাচ্ছিল। পড়ে দেখতে হবে। দেখো বলছে যে ফ্রিকোয়েন্সিটা আমি একটা, এখানে কি বলেছে? ডবল, হাফ, মোর দেন ডবল, ইনক্রিজেস বাট লেস দেন ডবল। কিভাবে করবে দেখো, যে ফার্স্ট একটা কিছু ধরে নাও যে নিউটা ডবল হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা নিউটা থেকে 2 নিউ হচ্ছে, ঠিক আছে? তাহলে ধরো আমি ধরছি এটা 10 হার্জ ইনিশিয়ালি ছিল, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন মেটালিক প্লেট ডবল। প্রথমে ধরো ফ্রিকোয়েন্সিটা নিউ 10 হার্জ ছিল ফর এক্সাম্পল ধরো, তাহলে পরে হবে ডবল হলে কি হবে? 20 হার্জ হবে। তাহলে কাইনেটিক এনার্জির কি হবে? কাইনেটিক এনার্জির ভ্যালুর কি হবে? কাইনেটিক এনার্জি কি হবে? এটা যেহেতু একটাই মেটালের ক্ষেত্রেই বলা হচ্ছে, তাহলে ওমেগা সেম, ওমেগার ভ্যালু, ওয়ার্ক ফাংশনের ভ্যালু সেম ফর এ পার্টিকুলার মেটাল, তার বাইন্ডিং এনার্জি সেমই থাকবে। এখানে যেই ফ্রিকোয়েন্সির লাইটই পাঠাও, তাহলে বাইন্ডিং এনার্জি এখানে ওমেগা ফিক্সড, ওমেগা এখানে ফিক্সড। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে নিউ জিরো যেটা, সেটা ধরো আমি ধরছি নিউ জিরো, ওমেগা যদি ফিক্সড হয় তাহলে নিউ জিরো ফিক্সড হবে,
ধরো সেটা হচ্ছে 5 হার্জ, এটা এখানে গিয়ে 5 হার্জই থাকছে। তাহলে এবার কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে দেখো, যে ফার্স্ট ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হতো, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। কাইনেটিক এনার্জি এটা ইনিশিয়াল বলছে, এইচ নিউ নট। এবার ভেবে দেখো নিউ কত ছিল ইনিশিয়ালি 10, আর নিউ জিরো কত ছিল 5, 10 মাইনাস 5 দ্যাট ইজ আমার অ্যান্সার আসছে 5H। এবার যদি ডবল করা হয় তাহলে কাইনেটিক এনার্জির কি হবে, যদি ডবল করা হয় তাহলে কাইনেটিক এনার্জির কি হবে, কাইনেটিক এনার্জি এটা আমি বলছি ফাইনাল এইচ নিউ মাইনাস নিউ নট। এইচ নিউটা কত হয়েছে ডবল হয়ে, 10টা ডবল হয়ে 20 হয়েছে, তাহলে 20 মাইনাস নিউ নট তো সেমই আছে, নিউ নট কত আছে 5, তাহলে দেখো 15H আসছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ইনসিডেন্টের ডবল করা হয় তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু ডবল হচ্ছে না, মোর দেন ডবল হচ্ছে, মোর দেন ডবল হচ্ছে। আমি একটা হাইপোথেটিক্যাল ভ্যালু এখানে ক্যালকুলেট করে দেখানোর সুবিধার জন্য, কিন্তু এবার বোঝা যাচ্ছে কোয়ান্টিটিভ রিলেশনটা কি দাঁড়াচ্ছে, যেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হলেও ডাইরেক্টলি প্রপোর্শনাল এরকম নয় যে এটা 2 বাড়লে ওটাও 2 বাড়বে, এটা ডবল হচ্ছে, এটা মোর দেন ডবল হচ্ছে কাইনেটিক এনার্জি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি যদি ডবল করা হয় বা ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে সেই একই রেশিওতে কাইনেটিক এনার্জিও বাড়বে তা কিন্তু নয়, ডবলেরও বেশি হবে। যদি এটা ট্রিপল দিত, ফ্রিকোয়েন্সি ট্রিপল, এখানে অপশনগুলো সব ট্রিপল দিত, আমাদের মোর দেন ট্রিপল হতো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় খুব আসতে পারে, ভালো কোশ্চেন। এটা দেখো, এটা ট্রাই করো। কি বলছে, দ্য এনার্জি অ্যাবজর্ব বাই ইচ মলিকুল A2 of a substance is এত জুল and bond energy per molecule is এত জুল। bond energy মানে কি ওমেগা, কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল পার অ্যাটম উইল বি, ভালো কথা, এনার্জি অ্যাবজর্ব কত এত, তাহলে এটা ইনসিডেন্ট এনার্জি, বন্ড এনার্জি এটা হচ্ছে ওমেগা, কাইনেটিক এনার্জি কত, সিম্পল ফর্মুলা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আচ্ছা আমরা কি জানতাম, EI ইকুয়ালস টু ওমেগা প্লাস কাইনেটিক এনার্জি, ওমেগা প্লাস কাইনেটিক এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি তাহলে EI মাইনাস ওমেগা, EI কত দিয়েছে, ইনসিডেন্ট এনার্জি বলেছে, ইনসিডেন্ট হচ্ছে 4.4 ইন্টু 10⁻⁻19 জুল, মাইনাস ওমেগাটাও জুলে দিয়েছে, একেবারে জুলে লিখবো, এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻19 জুল, তাহলে 4.4 মাইনাস 4 দ্যাট ইজ 0.4 ইন্টু 10⁻⁻19 জুল, এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল পার অ্যাটম বলেছে, হ্যাঁ এখানে যে মলিকুলটা সেটা দুটো অ্যাটম দিয়ে তৈরি, তাহলে কাইনেটিক এনার্জি পার অ্যাটম কি হবে, কাইনেটিক এনার্জি পার অ্যাটম ইকুয়ালস টু, তাহলে কি হবে 0.4 ইন্টু 10⁻⁻19 পার অ্যাটমের জন্য, দুটো অ্যাটম দিয়ে একটা মলিকুল, তাহলে পার অ্যাটমে ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 0.2 ইন্টু 10⁻⁻19 বা 2 ইন্টু 10⁻⁻20, এটা এত জুল, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট এগোচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে, কনফিডেন্সও বাড়বে। এটা MCQ করো। বলছে ইন দ্য ফটো ইলেকট্রিক এমিশন দ্য এনার্জি অফ এমিটেড ইলেকট্রন ইজ, এমিটেড বলছে ফটো ইলেকট্রিক এমিশনে এনার্জি অফ এমিটেড ইলেকট্রন ইজ, যে ইলেকট্রন যে রেডিয়েশনটা বেরোচ্ছে, মানে ইলেকট্রন যখন বেরোচ্ছে তার এনার্জিটা কি হবে, গ্রেটার দেন ইনসিডেন্ট না, কারণ কিছুটা তো ওয়ার্ক ফাংশন খেয়ে নিয়েছে, তাহলে বেশি হবে না, সেম অ্যাজ দ্যাট অফ ফোটন না,
কারণ ওয়ার্ক ফাংশনের জন্য কিছুটা লাগবে, সেম থাকবে না। স্মলার দ্যান দ্য ইনসিডেন্ট ফোটন, এটা অপশন সি, স্মলার দেন দ্য ইনসিডেন্ট ফোটন, কারণ কিছুটা তো বাইন্ডিং এনার্জিতে চলে যাবে, মানে ওয়ার্ক ফাংশনে চলে যাবে। অপশন সি ইজ কারেক্ট। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, মন দিয়ে ভালো করে দেখো যে কি করতে হবে। পড়ো আগে কোশ্চেনটা, পজ করো ভিডিওটা, পড়ো। কি বলেছে? বলছে যে সার্টেন মেটাল হোয়েন ইরেডিয়েটেড উইথ লাইট এত emits photoelectron with twice kinetic energy as did photoelectron when same metal is irradiated by এত frequency। বলছে যে প্রথমটার জন্য যে কাইনেটিক এনার্জিটা সেটা দ্বিতীয়টা ডবল। বলছে ক্যালকুলেট নিউ জিরো অফ ইলেকট্রন। আমরা দেখো কাইনেটিক এনার্জির রেসপেক্টে যদি আমি বলি, কাইনেটিক এনার্জি আমি কি পেয়েছিলাম, এইচ নিউ মাইনাস নিউ নট, ঠিক, নিউ মাইনাস নিউ নট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি ওয়ান, কাইনেটিক এনার্জি ওয়ান প্রথমটা ইকুয়ালস টু কত, এইচ, নিউটা দেওয়া আছে সেম মেটাল মানে ওমেগাটা সেম, মানে নিউ নটটা বোথ দুটো ক্ষেত্রেই সেম হবে, নিউ নটটা দুটো ক্ষেত্রেই সেম হবে। তাহলে এইচ নিউ প্রথমটা কত ছিল, 3.2 ইন্টু 10⁻16 মাইনাস নিউ নটই রাখছি। আর সেকেন্ডটা কি বলেছে, কাইনেটিক এনার্জি 2 ইকুয়ালস টু এইচ, এটা দিয়েছে 2 ইন্টু 10⁻16 মাইনাস নিউ নট। এবার আমাকে কি বলেছে, যে আমাকে কন্ডিশন দিয়েছে যে কাইনেটিক এনার্জি 1 ইজ টুয়াইস অফ কাইনেটিক এনার্জি 2, কাইনেটিক এনার্জি 1 ইজ টুয়াইস অফ কাইনেটিক এনার্জি 2, ঠিক। তাহলে কাইনেটিক এনার্জি 1 এর জায়গায় এর ভ্যালু পুট করো, এইচ 3.2 ইন্টু 10⁻16 মাইনাস নিউ নট ইকুয়ালস টু 2h, এটা কত, 2 ইন্টু 10⁻16 মাইনাস নিউ নট। তাহলে এইচ কাটো, এখান থেকে নিউ নটও কাটছে, তাহলে এটা থাকবে 3.2 ইন্টু 10⁻16 এদিকে ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাই করো, ও এদিকে নিউ নট কাটবে না, সরি এটা মাইনাস নিউ নট, এটা 4 ইন্টু 10⁻16 মাইনাস 2 নিউ নট। তাহলে এটা এদিকে আনো, নিউ নট থাকবে, 2 নিউ নট মাইনাস নিউ নট, দ্যাট ইজ নিউ নট। আর এটা এদিকে নিয়ে গেলে 4 মাইনাস 3.2 ইন্টু 10⁻16, তাহলে এটা থাকছে 4 মাইনাস 3.2 মানে 0.8 ইন্টু 10⁻16, এত হার্জ বা সেকেন্ড ইনভার্স, যেহেতু নিউ নট বলেছে। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? ফটো ইলেকট্রিক এফেক্ট ভালো প্রবলেম, এটা এই টাইপের প্রবলেমও তোমরা প্র্যাকটিস করতে পারো। এই অবধি ফটো ইলেকট্রিক এফেক্ট, আর কিছু নেই, যা করালাম এনাফ। ভালো করে করো, নিউমেরিক্যাল প্র্যাকটিস করো, যার যেরকম বই আছে সেই অনুযায়ী। ওকে, ভালো থেকো তাহলে। আজকের মতন ক্লাস এখানেই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিনের জন্য গুড বাই।